চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা লা শাতেলের নীতি বলে কেমিস্ট্রির ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র পড়ব। তো এই সূত্রটা পড়ার আগে, লা শাতেলের নীতি পড়ার আগে বাস্তব দুই একটা ঘটনা আমরা বলতে পারি যেখানে কিন্তু লা শাতেলের নীতিতে কাজ করে। যেমন রেল স্টেশনে যে মঠ বয় কুলিরা মাথায় বড় বোঝা হলে দ্রুত গিয়ে কিন্তু সে বোঝাটাকে ফেলে দেয়, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়, কিন্তু ছোট বোঝা হলে সেটা পৌঁছাতে কম সময় লাগে। আমরা একই দূরত্ব একটা বড় এক বালতি জল বইতে যে সময় লাগবে, ছোট এক বালতি জল বইতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লাগবে, কারণ হাতে যত চাপ পড়বে দ্রুত সেই চাপমুক্ত হওয়ার প্রবণতা কিন্তু কাজ করে। এই যে চাপমুক্ত হওয়ার প্রবণতা, এটাকে লা শাতেলের নীতি আমরা বলে থাকি। রাসায়নিক বিক্রিয়া যখন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা বিরাজ করে, তখন সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোনো একটা শর্তের কোনো রকম পরিবর্তন করা হলে সিস্টেমটা এমনভাবে নিজেকে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে যতদূর সম্ভব ওই শর্তটা প্রশমিত করার চেষ্টা করে, ওই প্রভাবটাকে প্রশমিত করার চেষ্টা করে। এটাকে আমরা লা শাতেলের নীতি বলে থাকি। ফলে আজকের মূল আলোচনা যেটা লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতি বলে থাকি আমরা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা নীতি। এই নীতিটাকে ছোট করে আমরা মনে রাখার চেষ্টা করব। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোন শর্তের পরিবর্তন করা হলে সিস্টেম এমনভাবে নিজেকে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনের প্রভাব যতটা সম্ভব প্রশমিত হয়। এটাকে আমরা লা শাতেলের নীতি বলে থাকি। খুব ইম্পর্ট্যান্ট একটা নীতি। সিস্টেম উভমুখী বিক্রিয়া যখন সিস্টেম সাম্যাবস্থায় থাকবে, তখন সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোনো একটা শর্ত, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব ইত্যাদি কোনো একটা পরিবর্তন করা হলে সিস্টেম এমনভাবে নিজেকে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে ওই পরিবর্তনের প্রভাবটা যতটা সম্ভব প্রশমিত করতে পারবে। বোঝা গেছে? এটাকে লা শাতেলের নীতি বলে। এবং যে শর্তগুলো আমরা, সেই শর্তগুলি কি কি? এই শর্তগুলি সাধারণত যেটা উষ্ণতা হয়, চাপ, গাঢ়ত্ব ইত্যাদি হতে পারে। এই সমস্ত শর্ত দ্বারা একটা সাম্যাবস্থা নিয়ন্ত্রিত হয়। আর এই শর্তগুলোর কোনো একটার কোনো রকম পরিবর্তন করা হলে তার সাম্যাবস্থার বিঘ্ন ঘটবে। এবং লা শাতেলের নীতি অনুযায়ী বলছে সেই সাম্যাবস্থাটাকে পুনরায় আবার অর্জন করতে চাইবে। ফলে কোনো একটা সিস্টেমের সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী যদি কোনো একটা শর্তের কোনো রকম পরিবর্তন করা হয়, তাহলে সেই সিস্টেমটা নিজে থেকেই এমনভাবে বিন্যস্ত হবে যাতে ওই পরিবর্তনের প্রভাব যতটা সম্ভব প্রশমিত হয়। আমরা এই লা শাতেলের নীতি আবার অ্যাপ্লাই করব বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে। বিভিন্ন শর্তগুলো নিয়ে আলোচনা করব, এই শর্তগুলোর প্রভাবটা ঠিক কীরকম এবং সেক্ষেত্রে কীভাবে সাম্যাবস্থা নিয়ন্ত্রিত হয়। আমরা প্রথমে উষ্ণতার প্রভাব দেখে নেব। উষ্ণতার প্রভাব।
তো কোন একটা রাসায়নিক বিক্রিয়াটার সাথে উষ্ণতার প্রভাব পড়ার আগে অন্তত রাসায়নিক বিক্রিয়াটা থেকে উষ্ণতার একটা ধারণা তৈরি করে। আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আবার কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয়। এর উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করি, তাপদায়ী বিক্রিয়া আর তাপগ্রাহী বিক্রিয়া। ফলে রাসায়নিক বিক্রিয়া মনে রাখবে যে সমস্ত বিক্রিয়ায় তাপদায়ী বিক্রিয়া অর্থাৎ তাপমোচী বিক্রিয়া, এক্সোথার্মিক রিয়াকশন যাকে বলা হয়, তাপদায়ী বিক্রিয়া কাকে বলবো? এই তাপদায়ী বিক্রিয়ায় কিন্তু সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। যে সমস্ত বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপদায়ী বিক্রিয়া বলে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতার বৃদ্ধি ঘটে। সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে পশ্চাৎ বা বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয়। বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয় অর্থাৎ উষ্ণতা হ্রাস পায়। এই হলো তাপদায়ী বিক্রিয়া বলতে যে সমস্ত বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপ উৎপাদক বিক্রিয়া বলে, এবং বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয়। অন্যদিকে তাপগ্রাহী বিক্রিয়া কোন বিক্রিয়াগুলোকে বলা হবে? যেখানে সম্মুখ বিক্রিয়ায় তাপ শোষিত হয়, আর তাপ শোষিত হয় উষ্ণতা কিন্তু হ্রাস পাবে, উষ্ণতা হ্রাস পায়। সম্মুখ বিক্রিয়া যদি তাপ শোষিত হয় তাহলে বিপরীত বিক্রিয়া কি হবে? বিপরীত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আর তাপ উৎপন্ন হলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। এই হলো কোন একটা রাসায়নিক বিক্রিয়া তাপদায়ী বিক্রিয়া এবং তাপগ্রাহী বিক্রিয়ার সাথে উষ্ণতার সম্পর্ক। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সেই সমস্ত বিক্রিয়াগুলোকে তাপদায়ী তথা তাপমোচী, এক্সোথার্মিক, তাপ উৎপাদক বিক্রিয়া বলা হবে যে সমস্ত বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আর সম্মুখ বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হলে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাবে। ফলে সম্মুখ বিক্রিয়া বেশি করে ঘটলে উষ্ণতা বাড়তে থাকবে। উষ্ণতা বৃদ্ধিতে কি হবে? উষ্ণতা বৃদ্ধি। তো লাসাতের নীতি অনুযায়ী কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সাম্যের সরণ সেই দিকে হবে যেদিকে সেই অতিরিক্ত উষ্ণতা প্রশমিত হবে। ফলে লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী লাসার্তেলিয়ারের নীতি অনুযায়ী কি হবে বলতো? লাসাতের নীতি অনুযায়ী সাম্যের সরণ কি হবে? বিক্রিয়া সেই অভিমুখে বেশি ঘটবে, বেশি ঘটে সাম্য পুনঃপ্রতিষ্ঠিত করবে। যেদিকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, যেদিকে ঘটলে তাহলে লাসাতের নীতি অনুযায়ী বিক্রিয়া সেই অভিমুখে বেশি ঘটে সাম্য পুনঃপ্রতিষ্ঠিত করবে যেদিকে ঘটলে অতিরিক্ত উষ্ণতার প্রভাব প্রশমিত হবে। বোঝা গেছে? এই হলো উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া সেই অভিমুখে বেশি ঘটবে এবং নূতন সাম্য প্রতিষ্ঠিত করবে যেদিকে ঘটলে অতিরিক্ত উষ্ণতার প্রভাবটা প্রশমিত হয়। বোঝা গেছে? এটা হলো উষ্ণতার বৃদ্ধি। এবার উষ্ণতার যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কী হবে বলো তো? তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপদায়ী বিক্রিয়া, তাহলে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাহলে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? বিক্রিয়া বিপরীতমুখী হবে, বিপরীত অর্থাৎ পশ্চাৎমুখী হবে। বিপরীতমুখী হয়
সাম্য প্রতিষ্ঠিত করবে, সাম্য পুনর্প্রতিষ্ঠিত করবে, পুনর্প্রতিষ্ঠিত করে। এবং এক্ষেত্রে কি হবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পায়। বোঝা গেল কথাটা? তাহলে বিক্রিয়া যদি তাপদায়ী হয় আর আমরা যদি উষ্ণতা বাড়িয়ে দিই, তাহলে লাসাতের নীতি বলছে বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। অন্যদিকে যদি তাপগ্রাহী হয় তাহলে কি হবে, তাপগ্রাহী ক্ষেত্রে বিক্রিয়া কিন্তু কি হবে, সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হয়, নূতন সাম্য প্রতিষ্ঠিত হবে, সাম্য প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হবে। এবং এক্ষেত্রে কি হবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পায়। ঠিক আছে, এই হলো উষ্ণতা বৃদ্ধির প্রভাব। ভীষণ ইম্পর্টেন্ট একটা আলোচনা, ভালো করে মন দিয়ে একটু ক্লাসটা ফলো করো। তাহলে কি দাঁড়ালো, উষ্ণতার প্রভাবে এবার আমরা একটা বাস্তব বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতের নীতিটা অ্যাপ্লাই করব, এটা বিক্রিয়ার ক্ষেত্রে। তো যেমন নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে অ্যামোনিয়া তৈরি হয়, আমরা এই বিক্রিয়াটা জানি। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কি হয়, তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। বোঝা গেছে? তাহলে বিক্রিয়াটা বিক্রিয়াটা তাপ উৎপাদক, তাপদায়ী বিক্রিয়া, তাই কিনা বলো? তাহলে তাপদায়ী বিক্রিয়াটা সম্পর্কে যদি আমরা কি বলতে পারবো বলো তো, এই বিক্রিয়াটা তাপদায়ী, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া কি হয়, সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আর বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয়, বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয়। তাই হয় কি না? তাহলে এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছ যে যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয়। এই অবস্থায় যদি আমরা উষ্ণতার বৃদ্ধি ঘটাই তাহলে কি হবে, উষ্ণতার বৃদ্ধি ঘটালে কি হবে, সাম্য অবস্থা, লাসাতের নীতি অনুযায়ী সাম্য অবস্থার বিঘ্ন ঘটবে, ঠিক। এবং যেহেতু সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, ফলে উষ্ণতার বৃদ্ধিতে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী হবে। পশ্চাৎমুখী হয় কি হবে, পশ্চাৎমুখী হবে। এবং এক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। এই অন্যদিকে যদি উষ্ণতা হ্রাস করা হয় তাহলে কি হবে বলো তো, উষ্ণতা হ্রাস করলে কি হবে, উষ্ণতা হ্রাস করলে যেহেতু উষ্ণতা কমিয়ে দিচ্ছি তাহলে সাম্যের সরণ সেই দিকে হবে যেদিকে হলে তাপ উৎপন্ন হবে। যেহেতু সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, ফলে উষ্ণতা হ্রাস করলে বিক্রিয়াটা সম্মুখী হবে, অর্থাৎ বিক্রিয়া কি হবে, সম্মুখমুখী হবে, সম্মুখী হবে। এবং অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এই হলো উষ্ণতার পদার্থ বিক্রিয়া, উষ্ণতার প্রভাব। উষ্ণতা বাড়ালে কী হবে আর উষ্ণতা কমালে কী হবে। সুতরাং এইখানে লাসাতের নীতির অ্যাপ্লিকেশন ভীষণ ইম্পর্টেন্ট একটা আলোচনা, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোনো একটা ফ্যাক্টরের কোনো রকম পরিবর্তন করা হলে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে ওই পরিবর্তনের প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। যেমন পদার্থ বিক্রিয়ায় যদি উষ্ণতা বাড়িয়ে দেওয়া যায় তাহলে সাম্যের সরণ পশ্চাৎমুখী হবে, অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে। আবার এই বিক্রিয়াটাতে যদি উষ্ণতা হ্রাস ঘটানো হয়, উষ্ণতা কমিয়ে দেওয়া যায়, তাহলে লাসাতের নীতি অনুযায়ী সাম্যের সরণ সম্মুখী হবে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। বোঝা গেছে? তোমরা বলতে পারবে তাহলে যদি এইরকম একটা বিক্রিয়ার কথা বলা হয় যে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায়, এই হাইড্রোজেনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া,
তৈরি হয় 2HI আর তাপ শোষিত হয়। বলতো এই উষ্ণতায় যদি উষ্ণতা হ্রাস করলে HI এর উৎপাদন কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কি হবে বলো তো? এই বিক্রিয়াটাতে যদি উষ্ণতা হ্রাস করানো হয় তাহলে HI এর উৎপাদন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? এই হলো লা শাতেলিয়ার নীতির উষ্ণতার প্রভাব। এবার আমরা দেখে নেব চাপের প্রভাব কীরূপ। লা শাতেলিয়ার নীতিতে চাপের প্রভাবটা কীরূপ। তো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে প্লাস তাপ বা ΔH এর মান দিয়ে দেওয়া থাকবে, কিন্তু চাপের ক্ষেত্রে তো চাপ কম বেশি বলা থাকে না। ফলে আমরা প্রথমে একটু চাপের পরিচিতি নেওয়ার চেষ্টা করি। রাসায়নিক বিক্রিয়ার সাথে চাপের সম্পর্ক, চাপের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব এবার। ঠিক আছে, যেমন দেখো নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়ার এই বিক্রিয়াটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আজকে থেকে মনে রাখবে যে কঠিন তরলের ক্ষেত্রে চাপের প্রভাব থাকে না। কঠিন বা তরলের ক্ষেত্রে তেমন আয়তনের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য চাপের প্রভাব বিবেচনা করা হয় না। মনে থাকবে, সেই সঙ্গে মনে থাকবে যেদিকে আয়তন বেশি, যেদিকে আয়তন তথা অণুর সংখ্যা, মনে থাকবে কি গ্যাসীয় অণুর সংখ্যা, গ্যাসীয় এই কথাটা মনে রাখবে ভালো করে, গ্যাসীয় অণুর সংখ্যা বেশি সেদিকে চাপ বেশি। মনে থাকবে এই কথাটা। তাহলে আমরা নিশ্চয়ই তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বলে দিতে পারবো কোন দিকে চাপ বেশি কোন দিকে চাপ কম। এদিকে অণুর সংখ্যা 3 একে চাপ, এদিকে অণুর সংখ্যা 4, এদিকে অণুর সংখ্যা 2, ফলে এদিকে চাপ বেশি আর এদিকে চাপ কম। এই রাসায়নিক বিক্রিয়া থেকে চাপ কম, এই রাসায়নিক বিক্রিয়া থেকে এই জিনিসটা বুঝতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে গ্যাসীয় অণুগুলোর সংখ্যা থেকে কোন দিকে গ্যাসের চাপ বেশি কোন দিকে চাপ কম এই আমরা আন্দাজ করতে পারবো। তাহলে আজকে থেকে মনে রাখবে, যেদিকে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি সেদিকে চাপ বেশি। কোন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকলে সেই সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী কোন একটা শর্তের কোনোরকম পরিবর্তন করা হলে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী কী হবে? বিক্রিয়াটা এমন দিকে অগ্রসর হবে। বিক্রিয়া অগ্রসর হওয়ার কিন্তু দুটোই দিক, সম্মুখ আর পশ্চাৎ। ফলে সাম্য অবস্থায় থাকা কোনো বিক্রিয়া যদি চাপের পরিবর্তন করা হয় তাহলে বিক্রিয়াটা নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে ওই অতিরিক্ত চাপকেও প্রশমিত করতে পারে। বোঝা গেছে? তাহলে চাপের প্রভাব সংক্রান্ত লা শাতেলিয়ার নীতিটা কি? চাপের প্রভাবের ক্ষেত্রে যদি আমরা বলি লা শাতেলিয়ার নীতি, সেক্ষেত্রে মনে রাখবে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী আমরা কি বলতে পারবো বলো তো? লা শাতেলিয়ার নীতি অনুযায়ী কি চাপ বৃদ্ধি করলে সাম্যের সরণ সেদিকে হবে যেদিকে চাপ হ্রাস পায়। তাই কিনা বলো? এবং চাপ হ্রাস করলে সাম্যের সরণ কোন দিকে হবে? সাম্যের সরণ সেদিকে হবে যেদিকে চাপ বৃদ্ধি পায়। এই হলো লা শাতেলিয়ার নীতি। সাম্য অবস্থায় থাকা কোনো বিক্রিয়া যদি চাপের হ্রাস বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটা নিজে থেকে হয় সম্মুখমুখী হবে নাহলে পশ্চাৎমুখী হবে। সেই দিকে হবে যেদিকে হলে পরে সেই অতিরিক্ত চাপটাকে বা চাপের প্রভাবটাকে যতটা সম্ভব প্রশমিত করতে পারে। আমরা এরকম একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব ঠিক কীরূপ হবে, এরকম আমরা বাস্তব বিক্রিয়া নিয়ে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে কীরকম চাপের প্রভাবটা এক্ষেত্রে ঘটছে। ঠিক আছে, যেমন আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি ভাবি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হচ্ছে।
ঠিক আছে, এই বিক্রিয়াটাতে আমরা চাপের প্রভাব নিয়ে যদি আলোচনা করি তাহলে কীরকম হবে বলো তো আলোচনাটা। দেখো, এইদিকে অণুর সংখ্যা কম, ফলে এদিকে চাপ কম, সম্মুখ বিক্রিয়ার চাপ কম আর পশ্চাৎ বিক্রিয়ার চাপ বেশি, বলে আমরা ছোট্ট করে কী লিখব, সম্মুখ বিক্রিয়ার চাপ হ্রাস পায়। সম্মুখ বিক্রিয়ায় যেহেতু অণুর সংখ্যা কম, গ্যাসীয় অণুর সংখ্যা কম, ফলে সম্মুখ বিক্রিয়ার চাপ হ্রাস পায়, বোঝা গেছে। আর বিপরীত বিক্রিয়া কি হয়, বিপরীত বিক্রিয়ায় চাপ বৃদ্ধি পায়, বোঝা গেছে। সম্মুখ বিক্রিয়ায় চাপ হ্রাস পায় আর বিপরীত বিক্রিয়ায় চাপ বৃদ্ধি পায়। এই বিক্রিয়াটা থেকে আমরা যেহেতু অণুর সংখ্যা হ্রাস বৃদ্ধি, সেই জিনিসটা বুঝে গেছি। এবার চাপের প্রভাব দেখব। চাপ বৃদ্ধি করলে কি হবে, চাপ বৃদ্ধি করা হলো, তাহলে লাসাতের নীতি অনুসারে সাম্যাবস্থার বিঘ্ন ঘটবে, তাই কিনা বলো। যেহেতু সম্মুখ বিক্রিয়া চাপ হ্রাস পায়, সম্মুখ বিক্রিয়া যেহেতু চাপ হ্রাস পায়, ফলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া কী হবে, সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হবে। এবং এক্ষেত্রে কী হবে, অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে, অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। ছোট ছোট বক্তব্য, শুধু পয়েন্ট করে ছোট্ট ছোট করে লিখতে শিখতে হবে। অন্যদিকে বলো তো, চাপ হ্রাস করলে কি হবে, চাপ যদি কমিয়ে দেওয়া যায় তাহলে চাপে হ্রাস করা হলো, তাহলে আবার সাম্যাবস্থা বিঘ্ন হবে এবং বিক্রিয়াটা সেদিকেই সরে যাবে যেদিকে চাপ বৃদ্ধি পাবে। যেহেতু পশ্চাৎ বিক্রিয়ায় চাপ বৃদ্ধি পায়, অনুসংখ্যা বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়া কী হবে, পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী হবে। অর্থাৎ কী হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী বেশি করে সংগঠিত হয়, পুনরায় সাম্য প্রতিষ্ঠিত হয়, পশ্চাৎমুখী হবে এবং অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে, অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। এই হলো চাপের প্রভাব। ছোট্ট ছোট্ট প্রভাব, ছোট ছোট পয়েন্ট করে লিখলে তাহলে পদার্থ বিক্রিয়া যদি চাপের প্রভাব বলতে কি বলবো, যেহেতু সম্মুখ বিক্রিয়া অণুর সংখ্যা হ্রাস পায়, ফলে চাপ হ্রাস পায়। পশ্চাৎ বিক্রিয়া অণুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাপ বৃদ্ধি পায়, অবশ্যই গ্যাসীয় অণুর সংখ্যা। এই অবস্থায় সাম্য অবস্থায় থাকাকালে যদি চাপ বৃদ্ধি করা হয়, লাসাতের নীতি অনুসারে সাম্য অবস্থার বিঘ্ন ঘটবে এবং বিক্রিয়াটা বিপরীত দিকে বেশি মাত্রায় সংগঠিত হয়, পুনরায় সাম্য প্রতিষ্ঠিত করবে, ফলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা চাপ হ্রাসের কথা বলি তাহলে কি হবে, পদার্থ বিক্রিয়া যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়ায় আয়তন বৃদ্ধি পায়, চাপ হ্রাস করলে বিক্রিয়াটা সেই দিকে ধাবিত হবে যেদিকে কি হয়, চাপ বৃদ্ধি পায়। কোন দিকে চাপ বৃদ্ধি পায়, যেহেতু পশ্চাৎ বিক্রিয়ায় যদি চাপ হ্রাস করা হয় তাহলে যেদিকে চাপের মান বেশি বিক্রিয়াটা সেদিকে ধাবিত হবে। যেহেতু পশ্চাৎ বিক্রিয়ায় চাপ বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে এবং পশ্চাৎমুখী বেশি করে সংগঠিত হওয়ার, ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি করে সংগঠিত হবে এবং পুনরায় সাম্য প্রতিষ্ঠিত হবে। এর ফলে কী হবে, অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে। আমরা খুব সহজে কিন্তু এই প্রভাবগুলো বলে দিতে পারি, বোঝা গেছে। তোমরা বলতে পারবে যদি এই বিক্রিয়াটার কথা বলা হয়, মনে করো এই হাইড্রোজেনের সাথে আয়োডিনের বিক্রিয়ায় 2HI তৈরি হলো, বলো তো এই বিক্রিয়ায় চাপ বাড়ালে সাম্যের সরণ কোন দিকে হবে, সাম্যের সরণ কোন দিকে হবে, সম্মুখ দিকে না পশ্চাৎ দিকে, কোন দিকে হবে। এই বিক্রিয়াটাতে যদি চাপ বাড়ানো যায় তাহলে সাম্যের সরণ কোন দিকে হবে। ঠিক আছে, এই হলো চাপের প্রভাব নিয়ে কথা বলা হলো। আমরা এবার চলে যাব সক্রিয় ভর তথা গাঢ়ত্বের প্রভাব। রাসায়নিক বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া যে সমস্ত উপাদান বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের কোনো একটার গাঢ়ত্ব যদি বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যায় তাহলে সাম্য অবস্থার কীরূপ পরিবর্তন হবে এবং বিক্রিয়াটা কীভাবে নিজেকে নূতন সাম্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। ফলে আমরা লাসাতের নীতিতে এবার যেটা দেখব সেটা হলো গাঢ়ত্বের প্রভাব, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের প্রভাব, বোঝা গেছে, গাঢ়ত্বের প্রভাব। তো মনে রাখবে, গাঢ়ত্বের আমরা যদি কোনো একটা উপাদানের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিই তাহলে তার মোলার গাঢ়ত্ব আংশিক চাপের পরিবর্তন হবে।
এবং সে পুনরায় নূতন সাম্যাবস্থার সৃষ্টি হবে, হয় সমমুখী বা পশ্চাৎমুখী হবে। বোঝা গেছে? ফলে আমরা যদি দেখি বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে দেখি, বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়কের ক্ষেত্রে কি করা হলো, বিক্রিয়ক পদার্থ যুক্ত করা হলো। যুক্ত করলে কি হবে, বিক্রিয়ক পদার্থ যদি যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বিক্রিয়া সম্মুখী হবে। আমরা সম্মুখী হবে কি না বলো? যদি বিক্রিয়ক পদার্থ যুক্ত করা হয় তাহলে বেশি করে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াটা সম্মুখী হবে, এবং সম্মুখী হয় কি হবে, সম্মুখী হয় সাম্য প্রতিষ্ঠিত হবে, সাম্য পুনর্প্রতিষ্ঠিত হবে, পুনর্প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখী হবে। যেহেতু বিক্রিয়ক পদার্থ যুক্ত করেছি, এবার বিক্রিয়ক পদার্থ যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, সরিয়ে নিলে, বিক্রিয়ক পদার্থ সরিয়ে নিচ্ছি তাহলে বিক্রিয়াটা কী হবে, বিপরীত দিকে বেশি মাত্রায় সংঘটিত হবে, তাই কি না বলো? তাহলে বিক্রিয়াটা কী হবে, বিপরীতমুখী হবে। বিপরীতে বা বিপরীতমুখী হয়, বিপরীতমুখী হয় সাম্য পুনর্প্রতিষ্ঠিত হবে, পুনর্প্রতিষ্ঠিত হবে। এই হলো বিক্রিয়ক পদার্থর যদি গাঢ়ত্বের পরিবর্তন করা হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় বিক্রিয়ার সম্মুখী হবে, এবং বেশি করে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ বাড়িয়ে দিয়ে সাম্য প্রতিষ্ঠিত করবে। অন্যদিকে যদি বিক্রিয়ক পদার্থকে সরিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা বিপরীতমুখী হবে, পুনরায় সাম্য প্রতিষ্ঠিত হবে। এই হলো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন। আমরা যদি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে দেখি, বিক্রিয়াজাত পদার্থ, তাহলে সেক্ষেত্রে কী হবে, বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে যদি আমরা কি করি, যুক্ত করি, তাহলে কি হবে, বিক্রিয়াজাত পদার্থ যদি যুক্ত করা যায়, তাই কি না? আমরা যদি একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নিই এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি সাম্য অবস্থায় আছে, তাহলে বিক্রিয়ক পদার্থ যদি যুক্ত করা যায় তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে এবং পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। অন্যদিকে বিক্রিয়াজাত পদার্থ যদি যুক্ত করা যায় তাহলে কি হবে বলো তো? বিক্রিয়াজাত পদার্থ যুক্ত করলে বিক্রিয়া কি হবে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, সাম্যাবস্থা বিঘ্ন হবে, পুনরায় সাম্য প্রতিষ্ঠার জন্য বিপরীত বিক্রিয়া বেশি মাত্রায় ঘটবে, ফলে বিপরীত বিক্রিয়া সংঘটিত হবে। বিপরীত বিক্রিয়া, বিপরীত বিক্রিয়া বেশি করে সংঘটিত হবে, বা বিপরীত বিক্রিয়া বিপরীতমুখী হবে। বিপরীতমুখী হয়, বিপরীতমুখী হয় সাম্য পুনর্প্রতিষ্ঠিত করবে, পুনর্প্রতিষ্ঠিত করবে, প্রতিষ্ঠিত করে বিপরীতমুখী হবে। তো সাম্যের সরণ বিপরীতমুখী হবে। অন্যদিকে যদি সরিয়ে নেওয়া যায়, এই সি বা ডি যে কোনো একটাকে যদি সরিয়ে নেওয়া যায়, সরিয়ে নিলে কি হবে বলো তো? সি ডি যে কোনো একটাকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে বেশি করে এ আর বি বিক্রিয়া করে আবার সি এ ডি এর পরিমাণটা বাড়িয়ে পুনরায় সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, অর্থাৎ সাম্যের সরণ সম্মুখমুখী হবে। বিক্রিয়া কি হবে? সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হয় সাম্য পুনর্প্রতিষ্ঠিত করবে, প্রতিষ্ঠিত করে। এই হলো গাঢ়ত্বের প্রভাব। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে কোনো উভমুখী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকবে তখন সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী যে ফ্যাক্টরগুলো আছে, যেমন গাঢ়ত্বর যদি পরিবর্তন করা হয় লাসাতের নীতি অনুযায়ী তার সাম্য বিঘ্ন ঘটবে এবং সে পুনরায় সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমরা যদি গাঢ়ত্ব বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়াটা এ বা বি যে কোনো বা দুটোরই গাঢ়ত্ব বাড়িয়ে দিই, বিক্রিয়া সম্মুখী হবে। অন্যদিকে যদি সরিয়ে নিই তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। অন্যদিকে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে বিক্রিয়া বিপরীতমুখী হবে, পুনরায় সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। অন্যদিকে বিক্রিয়াজাত পদার্থ যদি সরিয়ে নেওয়া যায়, বিক্রিয়াজাত পদার্থ যদি সরিয়ে নেওয়া যায় তাহলে বিক্রিয়া সম্মুখী হয়, পুনরায় সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এই হলো লাসাতেলিয়ারের মূল বক্তব্য। সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোনো একটা শর্তের কোনো রকম পরিবর্তন করা হলে বিক্রিয়া নিজে থেকে এমনভাবে বিন্যস্ত হওয়ার চেষ্টা করবে যাতে যতদূর সম্ভব পুনরায় সাম্য প্রতিষ্ঠিত করতে পারে।
বোঝা গেছে? তো তোমরা বলতে পারবে যদি এই বিক্রিয়াটার কথা বলা হয় PCl5 এর বিয়োজন, PCl5 বিয়োজিত হয় PCl3 তৈরি করে আর Cl2 তৈরি করে, আমরা এই বিক্রিয়াটা জানি, তাই কি না বলো? এবং এই অবস্থায় যদি এই বিক্রিয়াটাতে বাইরে থেকে যদি আমরা কি করি, বাইরে থেকে Cl2 যুক্ত করলাম, Cl2 যুক্ত করলে PCl5 এর বিয়োজন হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? বলো তো, বিয়োজন হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? বাইরে থেকে যদি Cl2 যুক্ত করা হয় তাহলে PCl5 এর বিয়োজনটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? আমরা এবার দেখব নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করার প্রভাব। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বাইরে থেকে যদি নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করা হয় তাহলে কি সাম্যাবস্থার বিঘ্ন ঘটবে? লাসেতের নীতি কি বলে? যদি বিঘ্ন ঘটে তাহলে কিভাবে পুনরায় সাম্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে? ঠিক আছে, তাহলে আমরা দেখব নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করার প্রভাব। নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করার প্রভাব। ঠিক আছে, তো বাইরে থেকে যদি নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করা যায় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যখন সাম্যাবস্থা বাইরে থেকে নিষ্ক্রিয় গ্যাস আমরা যুক্ত করি তখন দুটো শর্তে যুক্ত করতে পারি। মনে থাকবে দুটি শর্তে দুভাবে যুক্ত করা যায়, দুভাবে যুক্ত করা যাবে। কি কি? একটা হলো স্থির আয়তনে ও স্থির চাপে। বোঝা গেছে নিশ্চয়ই? স্থির আয়তনে ও স্থির চাপে, এই দুটো শর্তে আমরা কি করতে পারি? নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করতে পারি। বোঝা গেছে? তো নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করার আমরা যদি প্রথমে দেখি স্থির আয়তনে, যদি দেখি স্থির আয়তন স্থির রেখে যদি আমরা নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করি তাহলে কীরকম হবে? বোঝা গেছে? স্থির আয়তনটাকে আমরা স্থির রেখে দিলাম, তাহলে মনে রাখবে স্থির আয়তনে যদি নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করা হয় তাহলে স্থির উষ্ণতায় যদি স্থির উষ্ণতায় আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করলে কি হবে বলো তো? স্থির আয়তন, অর্থাৎ আয়তন স্থির আছে এই শর্তে, স্থির উষ্ণতায় আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যদি যুক্ত করা যায় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে কিন্তু মল সংখ্যা বৃদ্ধি পায়। সিস্টেমের মল সংখ্যা বৃদ্ধি পায়। বোঝা গেছে? এক নম্বর হলো সিস্টেমের মল সংখ্যার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, সেই সঙ্গে মনে রাখবে নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করার ফলে তাদের মল সংখ্যার বৃদ্ধি হবে, এ কথা বোঝা গেছে? এবং সেক্ষেত্রে কি হবে? মোট চাপ হ্রাস পায়। আংশিক চাপের কোনো পরিবর্তন হয় না, আংশিক চাপ অপরিবর্তিত থাকে। এবং আংশিক চাপ, যেহেতু আংশিক চাপ অপরিবর্তিত থাকে ফলে সাম্যাবস্থা প্রভাবিত হয় না। এই হলো আয়তন স্থির রেখে যদি নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করা যায় তাহলে সাম্যাবস্থার কোনো প্রভাব কিন্তু পড়বে না, এবং মোট চাপ কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেছে? তাহলে মোট চাপ বৃদ্ধি পেলেও আংশিক চাপের কোনো পরিবর্তন হয় না, ফলে সাম্যাবস্থায় কোনো প্রভাব থাকে না। এই হলো আমরা যদি নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করি তাহলে স্থির আয়তনে যুক্ত করতে পারি এবং স্থির চাপে যুক্ত করতে পারি। যদি স্থির আয়তনে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি মল সংখ্যা বৃদ্ধি পাবে। সিস্টেমের মোট চাপ বৃদ্ধি পেলেও আংশিক চাপের কোনো পরিবর্তন ঘটে না।
আর আংশিক চাপের পরিবর্তন না ঘটার ফলে সাম্য অবস্থাও প্রভাবিত হয় না। বোঝা গেছে? আমরা এবার যদি দেখি স্থির চাপে কি হবে। চাপ স্থির রেখে যদি দেখি, স্থির চাপ, তো চাপ স্থির রেখে যদি স্থির উষ্ণতায় নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করা যায় তাহলে কী হবে বলো তো? চাপ যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস, আমরা একটা বহুমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় আছে, চাপ স্থির রেখে আমরা নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী হবে? সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। বোঝা গেছে? মোট চাপ অপরিবর্তিত থাকে, পরিবর্তিত থাকে। আংশিক চাপ হ্রাস পায়, আংশিক চাপ কমে যায়। তাহলে কি হবে? সাম্যের সরণ কীরকম হয় বলো তো? আংশিক চাপ মানে চাপ কমে গেল। তাহলে কি হবে? যেদিকে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি, যেদিকে চাপ বেশি, সাম্যের সরণ সেদিকে হবে, সাম্যের সরণ সেদিকে হয়। এই হলো চাপ স্থির রেখে যদি স্থির উষ্ণতায় নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করা যায় তাহলে এই প্রভাবটা আমরা লক্ষ্য করব। কি প্রভাব? এক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায় সিস্টেমের, কিন্তু মোট চাপ অপরিবর্তিত থাকে, আংশিক চাপ হ্রাস পায়। এটা ইম্পর্টেন্ট, আংশিক চাপ হ্রাস পায়। আংশিক চাপ হ্রাস পাওয়া, এর ফলে যেদিকে চাপ বেশি সাম্যের সরণ সেদিকে হয়। কোন দিকে চাপ বেশি? যেদিকে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি, সাম্যের সরণ সেদিকে হবে। ফলে সাম্য অবস্থায় নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করার আমরা দু ধরনের প্রভাব দেখলাম, মনে থাকবে তো? মনে রাখবে যে সমস্ত বিক্রিয়ায় কি হয়, ডেলএন এর মান 0, তাদের ক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কোনো প্রভাব থাকে না, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব নেই। মনে থাকবে যে সমস্ত বিক্রিয়ার ডেলএন এর মান 0, তাদের স্থির আয়তনে বা স্থির চাপে কোনো প্রভাব থাকে না নিষ্ক্রিয় গ্যাসের। কিন্তু ডেলএন এর মান যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে চাপ থাকতে পারে, নাও থাকতে পারে। সেটা নির্ভর করে আমরা নিষ্ক্রিয় গ্যাসটা যে যুক্ত করছি কোন শর্তে। যদি আমরা আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আংশিক চাপের কোনো পরিবর্তন হয় না বলে সাম্যাবস্থা নিষ্ক্রিয় গ্যাস দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু যদি আমরা চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আংশিক চাপ হ্রাস পায়। ফলে আংশিক চাপ হ্রাস পাওয়ার ফলে চাপের যে প্রভাব, যেরকম প্রভাব, সেই অনুযায়ী সাম্যের সরণ সেদিকে হয় যেদিকে চাপ বৃদ্ধি পায়, তথা গ্যাসীয় অণুর সংখ্যা বৃদ্ধি পায়। বোঝা গেছে? তা তোমরা বলতে পারবে ওরকম একটা বিক্রিয়া নিয়ে যদি আমরা বলি, আর প্রশ্ন উত্তর করার চেষ্টা করি, তাহলে কি হবে এই বিক্রিয়াটার ক্ষেত্রে? দেখো তো, এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা স্থির চাপে হিলিয়াম যুক্ত করি তাহলে কি হবে? হিলিয়াম যুক্ত করি তো সাম্যের সরণ কোন দিকে হবে? সাম্যের সরণ কোন দিকে হবে বলো তো? এই বিক্রিয়াটায় যদি হিলিয়াম যুক্ত করা হয়, স্থির চাপে হিলিয়াম, তাহলে সাম্যের সরণ কোন দিকে হবে? পশ্চাৎমুখী হবে না সম্মুখমুখী হবে? আমরা এবার পরের প্রভাব চলে যাব, লাসেতের নীতির পরের প্রভাব, সেটা হলো অনুঘটকের প্রভাব। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় অনুঘটকের প্রভাব কীরূপ? বোঝা গেছে আমার কথাটা? উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় অনুঘটকের প্রভাব কীরূপ হবে? তো আমরা অনুঘটকের সংজ্ঞা তো জানি, যে সমস্ত রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়া হারকে বাড়িয়ে বা কমিয়ে দেয়, কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। তো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় অনুঘটকের কোনো প্রভাব আছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখে নেব। অনুঘটকের প্রভাব, অনুঘটকের প্রভাব বোঝা গেছে?
তো অনুঘটকের প্রভাব নিয়ে যদি আলোচনা করা হয়, অন্তত এই স্টেটমেন্টগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সম্মুখ ও বিপরীত বিক্রিয়া অনুঘটক দ্বারা, মনে রাখবে, অনুঘটক দ্বারা কি সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার হার সমান বৃদ্ধি পায়। সম্মুখ বিক্রিয়ার হার যতটা বৃদ্ধি হবে, বিপরীত বিক্রিয়ার হারও ততটা বৃদ্ধি ঘটায়। মনে থাকবে 1 নম্বর স্টেটমেন্ট। এই কথা বোঝা গেছে। 2 নম্বর স্টেটমেন্ট মনে রাখবে, বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে না। অনুঘটক ব্যবহার করার ফলে বিক্রিয় বা বিক্রিয়াজাত পদার্থের হ্রাস বৃদ্ধি ঘটে না। ফলে আমরা বলতে পারি কি সাম্যাবস্থা প্রভাবিত হয় না। বোঝা গেছে? ফলে কি অনুঘটক ব্যবহার করলে সাম্যাবস্থা প্রভাবিত হয় না। এই হলো অনুঘটকের প্রভাব। কি হবে তাহলে প্রভাব বলো তো? কোনো অভিমুখী বিক্রিয়া লাসাতের নীতি অনুসারে কোনো অভিমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রভাবগুলো আছে, তেমনই একটা প্রভাব হলো অনুঘটক। তো অনুঘটক দ্বারা সাম্যাবস্থা প্রভাবিত হবে কি না আমরা খুব সহজে আলোচনা করে দেখলাম। কি অনুঘটক ব্যবহার করার ফলে সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার সমান বৃদ্ধি পায়, দুটোই সমান বৃদ্ধি পায়। অনুঘটক ব্যবহার করার ফলে বিক্রিয় বা বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনের কোনো হ্রাস বৃদ্ধি হবে না। অনুঘটক ব্যবহার করলেও বিক্রিয়াজাত পদার্থ যতটা পরিমাণ পাওয়া যাবে, অনুঘটক ব্যবহার না করলেও ততটা পরিমাণ পদার্থ পাওয়া যাবে। ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারি অনুঘটক তাহলে কি সাম্যাবস্থাকে কিন্তু প্রভাবিত করতে পারে না। তাহলে এবার প্রশ্ন জাগতে পারে যে অনুঘটক যদি সাম্যাবস্থাকে প্রভাবিত করতে না পারে, উৎপাদনে যদি হ্রাস বৃদ্ধি ঘটাতে না পারে, তাহলে অনুঘটক ব্যবহার করা হয় কেন বলো তো? তাহলে এই প্রশ্নটা জাগছে যে অনুঘটক ব্যবহৃত হওয়ার কারণ কি? অনুঘটক ব্যবহৃত হওয়ার কারণ কি বলো তো? তাহলে অনুঘটক যদি প্রভাবিত করতে না পারে, তাহলে রাসায়নিক বিক্রিয়া কেন অনুঘটক ব্যবহার করা হয় বলো? তো মনে রাখবে অনুঘটক ব্যবহার করার কারণ, অনুঘটক কি করে সাম্যাবস্থা দ্রুত অর্জিত হয়। অনুঘটক ব্যবহার করলে সাম্যাবস্থা দ্রুত অর্জিত হয়, দ্রুত সাম্যাবস্থায় পৌঁছানো যাবে। অনুঘটক ব্যবহার না করলে হয়তো সাম্যাবস্থায় পৌঁছাতে অনেক সময় দরকার হচ্ছে, অনুঘটক ব্যবহার করলে সেই সাম্যাবস্থাটা দ্রুত প্রতিষ্ঠিত হবে। ফলে দ্রুত সাম্যাবস্থা দ্রুত অর্জিত হয় বা দ্রুত প্রতিষ্ঠিত হয়। 2 নাম্বার, বিকল্প পথে বিক্রিয়াটা ঘটে। অনুঘটক ব্যবহার করলে বিকল্প পথে বিক্রিয়া ঘটে। বিকল্প পথে ঘটে বিক্রিয়া কীরকম? বিকল্প পথে কম সক্রিয়করণ শক্তি সম্পন্ন, কম সক্রিয়করণ শক্তি, মনে রাখবে কম সক্রিয়করণ শক্তি সম্পন্ন পথে ঘটে। যে পথে ঘটলে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়। ঠিক আছে, যেমন লেখচিত্রের সাহায্যে যদি আমরা এটা জিনিস একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে খানিকটা এরকম। এই কথাটা বোঝা গেছে। তাহলে মনে রাখবে যে অনুঘটক যদিও অভিমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে প্রভাবিত করে না, তবুও কেন আমরা অনুঘটক ব্যবহার করি? কারণ অনুঘটক ব্যবহার করলে দ্রুত সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে, 1 নম্বর। 2 নাম্বার, বিকল্প পথে বিক্রিয়াটা ঘটাবে। বিকল্প পথে বাইপাসে বিক্রিয়াটা ঘটাবে, যে পথে ঘটালে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়।
অল্প শক্তিতে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে এবং দ্রুত সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। আমি লেখচিত্র দিয়ে সেটাকে একটু দেখাবার চেষ্টা করছি। দেখি অনুঘটক ব্যবহার করলে আর না করলে কী হবে। এটা বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি, আর এদিকে হলো এনার্জি, শক্তি। আমরা যদি ধরে নিই এই বিক্রিয়াটার ক্ষেত্রে ধরে নিই এ থেকে বি একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তাহলে বিক্রিয়াটা অনুঘটক ছাড়া কিন্তু এইরকম সংঘটিত হবে। এটা হলো এ, এটা হলো বি, এবং এক্ষেত্রে যে সক্রিয়করণ শক্তি দরকার হবে সেটা হলো এটা দরকার হবে কি অনুঘটক দ্বারা, অনুঘটক ছাড়া। ঠিক আছে, কিন্তু আমরা যদি অনুঘটক ব্যবহার করি তাহলে বিক্রিয়াটা কিন্তু এইভাবে সংঘটিত হবে। এটা হলো অনুঘটক দ্বারা। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে অনুঘটক যদি আমরা ব্যবহার না করি এতটা সক্রিয়করণ শক্তি দরকার হবে। আবার যদি আমরা অনুঘটক ব্যবহার করি তাহলে এইটুকু শক্তি বাইরে থেকে অর্জন করলেই কিন্তু কি হবে, বিক্রিয়াটা সংঘটিত হবে। এবং এখানে যে এই পার্থক্যটা এটাকে ডেল-এইচ বলা হয়। অনুঘটক ব্যবহার করলে কিন্তু অনুঘটক ব্যবহার করা না করাতে ডেল-এইচের কোনো পরিবর্তন কিন্তু হয় না। ডেল-এইচের মানে কি থাকে, অনুঘটক শুধু এই পথে বিক্রিয়াটা না ঘটিয়ে এই পথে বিক্রিয়াটা ঘটায়, যে পথে ঘটালে পরে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়। সক্রিয়করণ শক্তি কাকে বলে, যে পরিমাণ শক্তি বাইরে থেকে অর্জন না করলে বিক্রিয়া সংঘটিত হয় না। বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য মিনিমাম একটা শক্তি বাইরে থেকে অর্জন করতে হয়, ওই শক্তিটাকে বলা হয় সক্রিয়করণ শক্তি। অনুঘটক যদি ব্যবহার না করি তাহলে বাইরের থেকে এতটা শক্তি লাগবে, আর অনুঘটক যদি ব্যবহার করি তাহলে এইটুকু শক্তি অর্জন করলেই বিক্রিয়াটা সংঘটিত হবে। এই জন্যই রাসায়নিক বিক্রিয়া অনুঘটক ব্যবহার করা হয়, উৎপাদন বাড়াবার কমাবার জন্য নয়, বিকল্প পথে যাতে বিক্রিয়াটা ঘটে, যাতে বাইরে থেকে কম শক্তি দরকার হয়, প্রোডাকশন কম বেশির জন্য কিন্তু নয়। আর এই হলো সামগ্রিকভাবে লাস্টের নীতির একটা সামগ্রিক আলোচনা, ভীষণ ইম্পর্টেন্ট কেমিস্ট্রির জন্য। একদম সোজা কোন একটা বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্তের পরিবর্তন করা হলে, যেমন আমরা দেখলাম চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, নিষ্ক্রিয় গ্যাস, অনুঘটক ইত্যাদি কোনো একটার কোনো রকম পরিবর্তন করা হলে সিস্টেমটা নিজে থেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে যতদূর সম্ভব সেই প্রভাবটাকে প্রশমিত করার চেষ্টা করে। ফলে বাস্তব জীবনে আমরা তাই দেখি, যত বেশি চাপ পড়ে আমরা দ্রুত চাপ মুক্ত হওয়ার চেষ্টা করি। সেই জন্য তো রেল স্টেশনে যে কুলিরা যে বড় বড় মাথার মধ্যে বোঝা নিয়ে ছোটে, বোঝা যত বড় হবে তত দ্রুত ছুটে গিয়ে সেটাকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু বাস্তব জীবনে এটা সব জায়গায় লক্ষ্য করি যে চাপ যত বাড়বে চাপ মুক্ত হওয়ার প্রবণতা তত দ্রুত হবে। আমরা দুই একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা করব। নির্দিষ্ট দুই একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের রাশিমালা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এরকম দুই একটা বিক্রিয়া আমরা দেখে নেব। যেমন প্রথম বিক্রিয়া PCl5 এর বিয়োজন, PCl5 বিয়োজিত হয় PCl3। আমরা একটু বিক্রিয়াটাকে ডান দিকে ঘেঁষে লিখি, PCl5 বিয়োজিত হয় তৈরি হয় PCl3। এই বিক্রিয়াটার আমরা সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা করব PCl2। ঠিক আছে, প্রদত্ত বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের আমরা ধরে নিলাম একদম প্রারম্ভিক মোল সংখ্যা বা প্রারম্ভিক মোল সংখ্যা, প্রারম্ভিক মোল সংখ্যা। ঠিক আছে, ধরে নিলাম 1। তো এটা তো ছিল না, শুরুতে তো এরা ছিল না, প্রারম্ভিক মোল সংখ্যা আমরা 1 ধরে নিলাম। এবার আমরা সাম্যাবস্থায় মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোল সংখ্যা 1 মাইনাস x, যেটা হবে x, এটা হবে x, যেখানে xটা কি, x ইকুয়াল টু বিয়োজিত মোল সংখ্যা, অর্থাৎ x মোল বিয়োজিত হয়, বিয়োজিত মোল সংখ্যা। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এরকম নির্দিষ্ট দুই একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা করা পরীক্ষায় কিন্তু আসে।
তো আমরা ধরে নিলাম পদার্থ বিক্রিয়াটা একদম এটা আমার মডেল কথা, ধরে নিলাম প্রারম্ভিক মল সংখ্যা এত এবং সাম্য অবস্থায় মল সংখ্যা এত, যেখানে এক্স হলো বিয়োজিত মল সংখ্যা। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে সাম্য অবস্থায় মলার গাঢ়ত্ব কত হবে? মলার গাঢ়ত্ব সাম্য অবস্থায় 1 মাইনাস এক্স বাই ভি, এক্স বাই ভি, এক্স বাই ভি মলার গাঢ়ত্ব, যেখানে ভি হলো আয়তন। বোঝা গেছে নিশ্চয়? তাহলে এবার আমরা কি করব, মোট মল সংখ্যা কত বলো তো? মোট মল সংখ্যা সাম্য অবস্থায় মোট মল সংখ্যা 1 মাইনাস এক্স এক্স এক্স, তাহলে মোট মল সংখ্যা 1 মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে কত হবে? 1 প্লাস এক্স। এই হলো মোট মল সংখ্যা। আমরা এবার সাম্য ধ্রুবকের রাশিমালা দেখো কেসি, তাহলে কি হবে? কেসি সমান PCl3 Cl2 বাই PCl5। আমরা এই মানগুলো বসিয়ে দেব, তাই কিনা বলো? খুব সহজ আছে জিনিসটা, কিন্তু পরীক্ষায় আসে নির্দিষ্ট একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের রাশিমালার ক্ষেত্রে। দেখো এবার মানগুলো যদি বসিয়ে দিই কি হবে? PCl কত আছে? PCl এক্স বাই ভি ইন্টু Cl2 কত? এক্স বাই ভি বাই PCl এর কত? 1 মাইনাস এক্স বাই ভি। এই হলো মানগুলো। বোঝা গেছে নিশ্চয়ই? এবার এই মানগুলো থেকে দেখো কি হবে, তাহলে একটা ভি কেটে যাবে, উপরে থাকবে এক্স স্কোয়ার, তাই কিনা বলো? আর নিচে থাকবে 1 মাইনাস এক্স ইন্টু ভি। এটা সমান কি হবে বলো তো? এটা সমান হবে এক্স স্কোয়ার বাই ভি, যদি এক্স ইকুয়াল টু নগণ্য হয়। এক্সের মান যদি খুব কম হয় তাহলে 1 মাইনাস এক্স 1 হবে, এবং সেক্ষেত্রে কী হবে? কেসি রাশিমালা হবে এক্স স্কোয়ার বাই ভি। অতএব প্রদত্ত বিক্রিয়ায় কেসি সমান কী হবে? এক্স স্কোয়ার বাই ভি। দেখো তো বোঝা গেল কি না? এই হলো কেসি রাশিমালা, সাম্য ধ্রুবকের রাশিমালা আমরা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করছি। বোঝা গেছে? তাহলে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে যখন আমরা সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা করব, আমরা ধরে নিলাম প্রারম্ভিক মল সংখ্যা 1 0 0, সাম্য অবস্থা আমরা ধরে নিলাম এক্স মল বিয়োজিত হয়ে গেল, তাহলে অবশিষ্ট থাকলো 1 মাইনাস এক্স। এখান থেকে দেখতে পাচ্ছি এক অণু থেকে এক অণু তৈরি হয়, তাহলে এক্স মল যদি ভেঙে যায় তাহলে এক্স মল তৈরি হবে, এক্স মল যদি ভেঙে যায় তাহলে এক্স মল তৈরি হবে। তাহলে এই হলো সাম্য অবস্থায় মল সংখ্যা। সাম্য অবস্থায় মোট মল সংখ্যা হলো এটা। ঠিক আছে? আর সিস্টেমের আয়তন যদি ভি হয় তাহলে মলার গাঢ়ত্ব কী হবে? এন বাই ভি, অর্থাৎ মল সংখ্যা বাই আয়তন। এই হলো মলার গাঢ়ত্ব। কেসির রাশিমালায় বসিয়ে দিলে আমরা এটা পাবো যদি এক্সের মান নগণ্য হয়। বোঝা গেছে? এবার আমরা কেপি রাশিমালাটা যদি দেখে নিই তাহলে কীরকম হবে দেখো তো। কেপি এর রাশিমালা আমরা মোট চাপ ধরে নিলাম পি, মোট চাপ সমান পি ধরে নিলাম, তাহলে কেপি সমান কি হবে? PCl3 PCl2 বাই PCl5, তাই হবে কি না বলো? আবার আমরা কি জানি? এগুলো এরা হলো আংশিক চাপ। আবার আংশিক চাপ সমান কি বলো তো? আংশিক চাপ সমান মল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই কিনা? মল ভগ্নাংশ আবার কি করে পাওয়া যাবে? মোট নিজের মলকে মোট মল দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। ফলে এখান থেকে আমরা যদি কেপি রাশিমালা প্রতিষ্ঠা করতে চাই তাহলে কী হবে বলো তো? এর মল সংখ্যা এক্স, মোট মল হলো 1 মাইনাস এক্স, তাহলে সেক্ষেত্রে কী হবে? এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু পি। অন্যদিকে Cl2-র ক্ষেত্রে মল সংখ্যা কত? এক্স, মোট মল কত? 1 প্লাস এক্স ইন্টু পি। বোঝা গেছে নিশ্চয়ই? সহজ আছে। এবার আমরা চলে আসবো PCl5, মল সংখ্যা কত? 1 মাইনাস এক্স, মোট মল কত? 1 প্লাস এক্স ইন্টু পি। এটাকে আমরা সরল করব। সরল করলে কি হবে বলো তো? এটাকে যদি সরল করার চেষ্টা করি তাহলে এই পি কেটে দিলাম, তাই কিনা বলো? ঠিক আছে, এক্স কেটে দেওয়া হলো, তাহলে উপরে থাকলো কি?
এক্স স্কোয়ার, আর নিচে থাকলো 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, এক্স স্কোয়ার ইন্টু পি থাকলো, দুটো পি আছে, আর নিচে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স প্লাস 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। বোঝা গেছে? এটা ম্যাথামেটিক্স গণনা। এক্ষেত্রে তাহলে কী হবে বলো তো, এক্স স্কোয়ার ইন্টু পি হবে যদি এক্সের মান নগণ্য হয়, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানটা বাদ যাবে এবং এক্স সমান পি হবে। ফলে কে পি সমান কী হবে, এক্স স্কোয়ার ইন্টু পি। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা নির্ণয় করার চেষ্টা করব একদম প্রারম্ভিক মল সংখ্যা। আমরা ধরে নিলাম এটা 1, তাহলে এটা হবে 3, এটা হবে 0। সাম্যাবস্থায় মল সংখ্যা ধরে নিলাম 1 মাইনাস এক্স, এখানে তাহলে 3 মাইনাস 3x, এটা হবে 2x, যেখানে এক্স বিয়োজিত মল সংখ্যা। বোঝা গেছে? আগের মতনই একদম সেম। দেখতে পাচ্ছ এর 1 মল ভেঙে গেলে এর 3 মল ভেঙে যাবে, ফলে এর যদি x মল ভেঙে যায় তাহলে ওর 3x মল ভেঙে যাবে। 3x মল যদি বিয়োজিত হয়ে যায় তাহলে পরে থাকবে 3 মাইনাস 3x। এবং এদের ক্ষেত্রে সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব কত হবে, মোলার গাঢ়ত্ব সে আয়তন দিয়ে ভাগ করব, 3 মাইনাস 3x বাই ভি, 2x বাই ভি, যেখানে ভি হলো সিস্টেমের আয়তন। তাহলে মোট মল কত হবে বলো তো, মোট মল সংখ্যা কত হবে, 1 মাইনাস এক্স মাইনাস 3 মাইনাস 3x প্লাস 2x, 1 3 4, 2 ইন্টু 2 মাইনাস 2x, 2 মাইনাস এক্স, 3x আর 4x থেকে 2x, কী হবে তাহলে 2 মাইনাস এক্স। এই হলো মোট মল সংখ্যা। বোঝা গেছে? আমরা মোট চাপ ধরে নিলাম, মোট চাপ সমান পি। তাহলে চলে আসো, কেসি সমান কী হবে বলো তো, কেসি সমান NH3 N2H2 মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি হবে, NH3 কত 2x বাই ভি, তার স্কোয়ার, নাইট্রোজেনের কত 1 মাইনাস এক্স বাই ভি, হাইড্রোজেন কত 3 ইন্টু 1 মাইনাস এক্স বাই ভি তার কিউব। এই তো মানগুলো বসিয়ে দেওয়া হলো সব। এবার এটাকে যদি সরলীকরণ করা হয় তাহলে কি হবে, যদি এটাকে সরলীকরণ করি, বোঝা গেছে? এখন সরলীকরণ করব, তাহলে এক্ষেত্রে কি হবে, 2x এই 4x স্কোয়ার বাই ভি স্কোয়ার, নিচে কি হবে বলো তো 27, এই যে 3 কিউব 27, তারপরে কি হবে 1 মানে এক্স পাওয়ার 4, নিচে কি হবে V4, এই হবে ভি স্কোয়ার, V4 যদি কাটি তাহলে ভি স্কোয়ার থাকবে, ভি স্কোয়ারটা উপরে চলে যাবে, ফলে ভি স্কোয়ার উপরে চলে গেল, ভি স্কোয়ার উপরে চলে গেল। এটা হবে কেসির রাশিমালা। ঠিক আছে? আমরা যদি কেপি রাশিমালাটা প্রতিষ্ঠা করতে চাই তাহলে দেখে নিই কেপি রাশিমালা কি হবে। কেসি রাশিমালাটা নিশ্চয়ই বোঝা গেছে। আমরা কেপি রাশিমালা তাহলে কি হবে বলো তো, কেপি সমান PnH3 তার স্কোয়ার বাই PN2 PH2 কিউব। এবার মানগুলো সব বসিয়ে দেব। দেখো PnH3 সেক্ষেত্রে কী হবে বলো তো, PnH3, ঠিক আছে, এর মল সংখ্যা কত 3 ইন্টু 1 মাইনাস এক্স বাই মোট মল সংখ্যা 2 ইন্টু 2 মাইনাস এক্স তার স্কোয়ার। বোঝা গেছে? এক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে 1 মাইনাস এক্স ইন্টু পি, মোট চাপ থাকবে ইন্টু পি। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে 1 মাইনাস এক্স
বাই 2 ইন্টু 2 মাইনাস এক্স ইন্টু পি। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে 3 ইন্টু 1 মাইনাস এক্স বাই 2 ইন্টু 2 মাইনাস এক্স ইন্টু পি তার কিউব। এটা হবে কেপি রাশিমালা। এই মানগুলো বসিয়ে দিলাম এবং এই মানগুলোকে যদি আমরা সরলীকরণ করার চেষ্টা করি, মানগুলোকে যদি সরলীকরণ করার চেষ্টা করা হয় তাহলে খুব সহজে কিন্তু আমরা এর একটা নির্দিষ্ট মান পাবো। বোঝা গেছে? তো 2NH3 এখানে আছে 2x, সরি এখানে আছে 2x, এই যে দেখতে পাচ্ছ মোল সংখ্যা 2x, তাহলে এখানে 2 কেটে দেওয়া হলো। বোঝা গেছে? 2 যদি কেটে দেওয়া হয় তাহলে কি পাবো বলো তো? এরকম করে যদি 2 আমরা কেটে দিই তাহলে উপরে থাকবে x স্কোয়ার, থাকবে পি স্কোয়ার, তাই কি না? আর নিচে থাকবে কি 2 মাইনাস এক্স তার স্কোয়ার। এদিকে কি হবে, এদিকে দেখো 3টাকে যদি বার করে নিয়ে আসি, 2টোকে যদি বার করে নিয়ে আসি তাহলে কি হবে, এখানে হবে 27/16। ভালো করে দেখো, গণনা তো এটা 27/16। আর এখানে পি এখানে 3 আছে, পি এখানে 4 আছে, তাহলে পি পাওয়ার 4 হবে। বোঝা গেছে? আর 1 মাইনাস এক্স 3 আছে আর এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস এক্স পাওয়ার 4 হবে। নিচে কি হবে 2 মাইনাস এক্স, এখানে 3 আর এখানে 2, তাহলে 2 মাইনাস এক্স 4 হবে। এবার এখান থেকে 16টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে বলো তো, 16/27। ঠিক আছে? পি পাওয়ার 4 আছে, পি পাওয়ার 2 হবে, নিচে পি পাওয়ার 2 থাকলো। সেই সঙ্গে 2 মাইনাস এক্স 2 আছে, এখানে 2 মাইনাস এক্স 4 আছে, তাই কি না? তাহলে কি হবে, এটা উপরে উঠে গেল, 2 মাইনাস এক্স পাওয়ার 4, 27 থাকলো, আর থাকলো 1 মাইনাস এক্স পাওয়ার 4। বোঝা গেছে এই কথাটা? তাহলে এখানে 2 পাওয়ার 2 থাকবে। এবার এই জায়গাটা থেকে দেখো, এই জায়গাটা থেকে এক্সের মান যদি নগণ্য হয় তাহলে আমরা কি বলতে পারবো বলো তো? এক্সটা বাদ যাবে, 2 পাওয়ার স্কোয়ার 4, 4 4 16, 64, আর নিচে কত হবে 27 পি স্কোয়ার। এটা হলো কেপি এর রাশিমালা। দেখো সরলীকরণ যদি করি কখন, যখন এক্সের মান নগণ্য হবে। এইভাবে আমরা খুব সহজে কেপি কেসি রাশিমালা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি এবং পরীক্ষায় আসে বলে দিবে এক্স পরিমাণ যদি বিয়োজিত হয়, এক্সের মান যদি নগণ্য হয় তাহলে সেক্ষেত্রে কেপি কেসি রাশিমালা প্রতিষ্ঠা করো। এই হলো আমরা যদি কেপি রাশিমালা প্রতিষ্ঠা করে 64/27 পি স্কোয়ার। বোঝা গেছে? 64/27। এবং এইখানে দেখবে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা থাকবে, এই এক্স স্কোয়ারটা থাকবে এখানে ছাড়া গেছে এই। ঠিক আছে? তাহলে কেপি রাশিমালা কি হলো 64/27 এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার, যখন এক্সের মান নগণ্য। এই রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলবে। অনেক সময় এই টাইপের অঙ্ক, ছোট অঙ্ক দিয়ে দে, এবং অঙ্ক দিয়ে এই সংক্রান্ত অঙ্কগুলো অনেক সময় করা দরকার হয়। হয়তো ওইরকম একটা অঙ্ক আমরা গাণিতিক সমস্যা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। গাণিতিক সমস্যা যেমন হয়তো বলে দিল 550 ডিগ্রি সিতে, 550 ডিগ্রি সিতে যে PCl5 থেকে যে বিয়োজন হচ্ছে PCl3 এবং Cl2। ঠিক আছে? এই বিয়োজন এর কেপি বলে দিল, কেপি 1.8 হলে কত চাপে %50 PCl5 বিয়োজিত হবে। এরকম হয়তো একটা গাণিতিক প্রবলেম বলে দিল, এই গাণিতিক প্রবলেমটা আমাকে সলভ করতে হবে এবং আমরা যেই জায়গাটা দিলাম সেই জায়গাগুলোর সাহায্যে আমরা খুব সহজে এটা সলভ করতে পারি। যেমন দেখো PCl5 ক্ষেত্রে PCl5 বিয়োজিত হয় কি তৈরি করে, PCl3 প্লাস Cl2। ঠিক আছে? একদম শুরুতে আমি ধরে নিলাম, বিক্রিয়ার শুরুতে মল সংখ্যা ধরে নেওয়া হলো
বিক্রিয়ার শুরুতে মল সংখ্যা কি, এটা 1, এটা 0, এটা 0, তাহলে সাম্য অবস্থায় কি হবে? দেখো এখানে দেখে নাও, আমি যেহেতু 1 মল ধরে নিয়েছি, তাহলে বিয়োজিত হবে কতটা? বিয়োজিত সমান 1-এর 50%, অর্থাৎ 1 × 50/100, অর্থাৎ 0.5। এই 0.5 মল বিয়োজিত হবে। তাহলে 0.5 মল যদি বিয়োজিত হয় সাম্য অবস্থায় কত পড়ে থাকবে? 1 - 0.5। আর 1 থেকে 1 তৈরি হয়, 1 থেকে 1 অণুর সংখ্যা দেখো, 1 অণু থেকে 1 অণু তৈরি হয়, 1 অণু থেকে 1 অণু তৈরি হয়, ফলে কী হবে? 0.5 মল যদি ভেঙে যায় তাহলে 0.5 মল তৈরি হবে, 0.5 মল। এবং মলার গার, তাহলে কেপি সমান কী হবে বলো তো? কেপি সমান, কেপির মান দেওয়া আছে, তাহলে আমরা কেপির রাশিমালা যদি লিখি তাহলে কী লিখব? PPCl3 × PCl2/PPCl5। বোঝা গেছে কি না? কোনটা জায়গা বোঝা গেল না বলো? আমরা সমাধান করার চেষ্টা করছি। এটা যে সমীকরণটা নিয়ে বলেছে সেই সমীকরণটা নিয়ে শুরু করলাম, একটু আগে আমরা এটা শিখলাম। এবার মোট মল সংখ্যা বলো কত? তো সাম্য অবস্থায় মোট মল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মল সংখ্যা কত বলো? 1 - 0.5 + 0.5 + 0.5, একটা একটা কেটে গেলে কত হবে? 1.5। মোট মল সংখ্যা পেয়ে গেলাম। বোঝা গেছে? মোট চাপ আমি ধরে নিলাম, ধরি মোট চাপ সমান P। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো বলো তো? আমরা কি পাবো? PCl3-র ক্ষেত্রে কত মল সংখ্যা? 0.5, আর মোট মল সংখ্যা 1.5 × P। অন্যটার ক্ষেত্রেও তাই, 1.5 × P। এদিকে চলে আসো, মোট মল সংখ্যা কত? 1 থেকে 0.5 বাদ দিলে 0.5, মোট মল সংখ্যা 1.5 × P। দেখো সব মানগুলো বসিয়ে দেওয়া হলো। বোঝা গেছে? এদেরকে যদি কাটাকাটি করা হয় তাহলে দশমিক উঠে যাবে, এখানে 3 হবে প্রত্যেকটার ক্ষেত্রে, তাই 3 হবে, 3 হবে। তাহলে কি পেলাম এখান থেকে বলো তো? P/3 × P/3/P/3। একটা যদি কেটে দেওয়া যায় তাহলে কেপি সমান কি পেলাম? P/3, কিন্তু কেপির মান কত দেওয়া আছে? 1.8, তাহলে এটা সমান 1.8। তাহলে কোণাকুণি যদি গুণ করা হয় তাহলে P সমান কত হবে? 3 × 18 = 54, 4.5 ATM। এই 4.5 ATM এ কী হবে? 50% বিয়োজিত হবে। খুব সহজে আমরা বের করতে পারি। দেখো আমরা চাপের মানটা বের করলাম, তাহলে 5.4 ATM চাপে এই PCl5 কত পার্সেন্ট? 50% বিয়োজিত হবে। এইভাবে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের অঙ্কগুলো কিন্তু করতে পারি। আর এই হলো আজকের আলোচনা। দুটো বিষয় নিয়ে আলোচনা করা হলো। প্রথম অংশে লাসাতের নীতি নিশ্চয়ই বোঝাতে পেরেছি, এবং দ্বিতীয় অংশে নির্দিষ্ট কিছু স্পেশাল বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের রাশিমালা, যেখানে বিয়োজন দেওয়া থাকবে, x পরিমাণ যদি বিয়োজিত হয় তাহলে সেক্ষেত্রে সাম্য অবস্থায় এদের কেপি কেসি রাশিমালা কত হবে। এবং এই ধরনের বিয়োজন থেকে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে শেখা। আমার দিক থেকে তো বোঝাবার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, সাবস্ক্রাইব করবে, ভালো করে ভিডিওটা ফলো করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।